আজকের গল্প স্পষ্ট শর্ত। কলমে মধুমিতা সেনগুপ্ত। 21 কাঠা জমিতে 3 ভাইয়ের পরপর বাড়ি। বৈশালীদের বাড়ি মাঝখানে। তার স্বামী নবীন সেদিন রাতে বাড়ি ফেরেনি। ক্যাটারিংয়ের ব্যবসার কাজে বহু দূরে দূরে যেতে হয় নবীনকে, কিন্তু রাত্রিতে ফিরতে দেরি হলে সে জানিয়ে দেয় স্ত্রীকে। সন্ধ্যা থেকে তার মোবাইলের সুইচ অফ। রাত 12টায় ভাসুর বিপিনকে খবরটা দেয় বৈশালী। হন্যে হয়ে বিপিন আর দেওর কিরণ সারাটা দিন নবীনকে খুঁজেছে। রাত 10টায় শুকনো মুখে বাড়ি ফিরে বিপিন জানান পুলিশের খবর দেওয়া হয়েছে। নবীনের ছবিও দেওয়া হয়েছে থানায়। 1.5 বছরের মেয়ে নিকিতা ডোরবেল বাজলেই টলমল পায়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছে, তে পাপা? অন্য কাউকে দেখে বাপ সোহাগী রাজকন্যার ঠোঁট ফুলে যাচ্ছিল। বৈশালী নিজের সব অনুভূতি লুকিয়ে মেয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। আশঙ্কায় তার 2 মা কেঁদেছেন। পরের দিন পুলিশের ফোন পেয়ে 2 ভাই দৌড়ালেন। বহু দূরে হওয়া এক নৌকাডুবিতে নিহত একজনকে শনাক্ত করতে। মর্গে মৃতদেহ দেখে বিপিন জ্ঞান হারান। সর্বনেশে আচমকা ঝড়ে কত প্রাণ অকালে ঝরে যায়। 2 দিন সব ধুলো ঢাকা এলোমেলো আগোছালো পড়ে থাকে। আবার একদিন চোখের জল মুছে ধুলো ঝেড়ে সব গুছিয়ে নিতে হয়। জীবনের এই শর্তগুলো খুবই তাড়াতাড়ি মেনে নিয়ে উঠে দাঁড়ায় বৈশালী। নিকিতা যে বড্ড ছোট, ওর মার শোক করার সুযোগ নেই। ভেজা রুমাল হাতেই শুকিয়ে যায়। বছর 2 বাদে 2 বাড়ির গুরুজনরা বসে ঠিক করেন 25 বছরের মেয়েটির জীবনসঙ্গীর আশু প্রয়োজন। বৈশালী স্পষ্ট প্রতিবাদ করে। নিকিকে সে একাই মানুষ করতে চায়, কিন্তু শাশুড়িমা তাকে বোঝান, নিকির জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে না দিয়ে গেলে ওপারে গিয়ে ছেলেকে কি জবাব দেবেন। এক রবিবারে কাগজে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে ডিভোর্সি পাত্র। একাই সুকান্ত লাহিড়ী এলেন। তিনি বাড়ির সবার সঙ্গে কথা বলে পাত্রীর সাথে আলাদা কথা বলতে চান। পাত্রী ঘরে ঢুকেই নমস্কার করে জানালো, আমার এই বিয়েতে একটি শর্ত আছে। আমার মেয়েকে দত্তক নিতে হবে এবং আমার আর কোনো দিন সন্তান হবে না। ঘরের বাইরে মেয়ে পক্ষ চূড়ান্ত হতাশ। সুকান্ত একটু ভেবে বললেন, আমি একটা ঘটনা জানাতে চাই। 3 বছর আগে আমার প্রথম বিবাহ হয়। মার নির্বাচিতা পাত্রী, বয়সে 7-8 বছরের ছোট। আমার স্ত্রী শুরুতেই জানিয়ে দেন আমাকে তিনি স্বামী হিসাবে মানতে পারেননি। একটি অনামী সংস্থার সাধারণ চাকুরে লোককে স্বামী ভাবতে তার অসুবিধা হচ্ছে। তিনি কিছুটা সময় নিতে চান আমার কাছে। যদি আমি অসম্মত হই তাহলে তিনি নির্যাতনের শিকার বলে পুলিশে যাবেন বলে হুমকি দেন। আমার মাকেও ছেড়ে দেবেন না। আমার মন ভেঙে যায়। আমি শুধু অনুরোধ করি আমার মা যেন কিছু বুঝতে না পারেন। অনেক কষ্ট করে অল্প বয়সে বাবা হারানো ছেলেকে বুকে করে মানুষ করেছেন। কয়েক বছর ধরে হার্টের অসুখে ভুগছেন মা। মায়ের কথা ভেবে আমি সব ঠিক আছে বোঝাতে অভিনয় করে যাই। ভীষণ কঠিন ছিল সেই সময়টা। মার চোখকে ফাঁকি দেওয়া কঠিনতম কাজ। 1 মাস বাদেই এক ছুটির দিন আমার স্ত্রী আমাকে হতবাক করে দিয়ে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন বলে মায়ের সামনে ঘোষণা করেন। এইভাবে চলে। তারপর বাপের বাড়ি চলে যান। আমার মা ফুল মিষ্টি কিনে আনতে বলেন। ঠাকুর বাড়ি গিয়ে পূজা দেন। আমি ভেবে ভেবে কুল পাই না যে আমার কি করা উচিত। আমি ফোন করলে আমার শ্বশুরবাড়ির কেউ ফোন ধরতেন না। আমি গেলে শরীরের অসুস্থতার অজুহাতে তিনি দেখাই করতেন না। শ্বশুর মশাইকে এই সন্তান আমার নয় ইঙ্গিত দেওয়ার পর পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হয়ে ওঠে। ওনারা আমাকে পাড়ার লোক ডেকে অপমানের ভয় দেখান। কি অসম্ভব মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে ওই কমাস, সেটা আমিই জানি। বাচ্চা হওয়ার দিন আমার মা নিজে যেতে পারবেন না, তাই আমার মামাতো দাদারা বৌদিরা আসেন। আমি কেমন দম দেওয়া পুতুলের মতো যাই ওনাদের সাথে। বাচ্চা হলে ডাক্তারবাবু আমাদের ডাকেন।
আমার বৌদি একটা সোনার আংটি বার করেন, যেটা দিয়ে আমার বাবা আমার মুখ দেখেছিলেন। মা সেটা বৌদির হাত দিয়ে পাঠিয়েছেন, যেন আমি সেটা দিয়ে বাচ্চার মুখ দেখি। আমার সব ধৈর্য শেষ হয়ে যায়। সবার সামনেই জানিয়ে দিই এই সন্তান আমার নয়। আমার দাদারা বৌদিরা হতবাক। আমার শ্বশুর বিশ্রীভাবেই আমাকে অপমান করতে থাকেন। আমরা নার্সিংহোমের বাইরে বেরিয়ে আসি। স্থানীয় কিছু লোকজন আমাদের ঘিরে ধরে। আমার এক বৌদির সক্রিয় রাজনীতিতে যুক্ত, তার ফোনে পুলিশ আসে। এদিকে বাড়িতে আমার মা সব শুনে অসুস্থ হয়ে পড়েন। সেই থেকেই তিনি শয্যা নিয়েছেন। শুধু বলেছেন ওদের ক্ষমা করে দিতে। মেয়েটিকে শাস্তি দিলে যে কচি শিশুটা কষ্ট পাবে। মায়ের শরীর ওষুধে অনেকটাই সুস্থ, কিন্তু আমার জীবনে যে প্রতারণা ঘটেছে তার জন্য নিজেকে দায়ী ভেবে চলেছেন আজও। আমার দাদা বৌদিদের চেষ্টায় আমাদের ডিভোর্স হয়ে যায় বছরখানেক আগে। মেয়েটি বাচ্চা নিয়ে প্রেমিকের কাছে ফিরে গেছে। আমি কোনো নোংরামি চাইনি। ঝামেলার এক বিশাল অধ্যায় শেষ হয়। দাদারা চেয়েছিলেন শাস্তি দিতে, বিশেষ করে মেয়েটিকে আর তার বাবাকে। কিন্তু আমিও এই জঘন্য প্রতারণার হাত থেকে মুক্তি চেয়েছিলাম। মেয়েটিকে শেষ দেখার সবার সামনে বলেছিলাম, প্রথমবার সব সত্যিটা জানালে আমি নিজে ওকে ওর প্রেমিকের কাছে দিয়ে আসতাম। মেয়েটি চুপ করেছিল। আমি বিধ্বস্ত, ক্লান্ত হয়ে গেছি। আমার আপনজনের প্রয়োজন, শান্তির প্রয়োজন, স্বাভাবিক জীবন চাই আমি। আপনার স্পষ্ট শর্তে কোনো প্রতারণা নেই, ভনিতা নেই। একজন মঙ্গলাকাঙ্ক্ষী মায়ের বাস্তব চিন্তাকে আমি স্যালুট জানাই। আপনার উপস্থিতি আমাদের সবার জীবনে মঙ্গল কারক হবে, এটাই আমার বিশ্বাস। সবই বললাম। এবার যদি আপনার আপত্তি না থাকে, আমার মেয়েকে আমার কোলে দেবেন না? বৈশালী? বৈশালী উঠে দাঁড়ায়, ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। কোলে উঠে নিকির প্রথম প্রশ্ন, তুমি কে? সুকান্ত আদর করে বলেন, আমি নিকিতা লাহিড়ীর বাবা সুকান্ত লাহিড়ী। নিকিতা এখন বাবার কোলে চড়ে পুতুল কিনতে যাবে। নিকিতার মা কি সঙ্গে যাবেন? বাবা? নিকিতা বাবার মুখের দিকে তাকিয়ে দেওয়ালে টাঙানো ছবির সাথে মিল খোঁজে। তার স্মৃতিতে কোনো ছবি নেই যেটা ছোট শিশুর মনে প্রশ্ন তুলতে পারে। সে শুধু একরাশ আদর খুঁজে পায় সুকান্তের দু চোখে। দুহাতে গলা জড়িয়ে বলে, তুমি ফিরে এসেছ? তারাদের দেশে গেছিলে বাবা? আবার কি চলে যাবে? হ্যাঁ মা, আর কোনো দিন তোমায় ছেড়ে কোথাও যাব না, প্রমিস। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন সুকান্ত। বৈশালীর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।